গায়ে হলুদ বলতে কি বোঝায়? গাকে বোঝায় নাকি হলুদকে বোঝায়? অবশ্যই গাকেও বোঝায় না, হলুদকেও বোঝায় না, একটা অনুষ্ঠানকে বোঝায়। তাহলে অবশ্যই তৃতীয় কোনো প্রাধান্য পাচ্ছে, তৃতীয় কোনো অর্থ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ যখনই তৃতীয় পদ প্রধান হবে, অর্থাৎ এই সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা শিখব সমাস। তবে সমাসটা খুবই ট্যাক্টফুলি শিখব। সমাস শিখতে লাগে সমাস, এই ধারণা ভ্রান্তি দূর করে দেবো ইনশাল্লাহ। খুবই সংক্ষেপে এবং শর্টকাটে আমরা মোটামুটি সমাসটা আজকে আত্মস্থ করব। তবে একটি কথা বলতেই হয় যে সমাসটা আমরা যেভাবে শিখি সেইভাবে পরীক্ষায় আসে না। সমস্ত পদ দিয়ে দেয়, দিয়ে বলে যে সমাসটা কী হবে। এই জন্য আমাদের উল্টাপাল্টা হয়ে যায়, ব্যাস বাক্য পড়ে বা বিভিন্ন প্রকার বিস্তারিতভাবে ভেঙে শব্দটাকে সমাস নির্ণয় করি। কিন্তু না, আমরা শব্দ দেখেই, যে শব্দটা দিয়ে বলবে কোন সমাস, ওই শব্দ দেখেই আমি আইডেন্টিফাই করব। এক্ষেত্রে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। আমি এখানে লিখে রেখেছি যে দ্বন্দ্ব, বহুব্রী, অব্যয়ীভাব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারা এবং প্রাদি সমাস। আচ্ছা, তো এই সমাসগুলির মধ্যে এই চারটি সমাস, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারা এবং প্রাদি, এরা চারজনই হয় পরপদ প্রধান। এখানে আমাদের কনফিউশন যে সবাই পরপদ প্রধান, তাহলে কোনটা কোন সমাস বুঝবো কীভাবে? সবাই তো পরপদ। কিন্তু এই তিনটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। উভয় পদ, তৃতীয় পদ এবং অব্যয়ীভাব হচ্ছে পূর্বপদ। তাহলে দেখো, উভয় পদ, তৃতীয় পদ এবং পূর্বপদ, এই তিনটা কিন্তু তিন রকম। দেখো, অবশ্যই তিনটা কি? তিন রকম। তিনটা তিন রকম, তাহলে তিন রকম হলে তো আমি তিন রকমই বলবো, নো প্রবলেম। মূল সমস্যা কোথায় হলো? এও পরপদ, এও পরপদ, এও পরপদ, এও পরপদ। এখানে এসে আমাদের যত কনফিউজড হয়ে যাচ্ছে আমরা। তাহলে খেয়াল করি, আমি এখানে লিখেছি দ্বন্দ্ব সমাস, উভয় পদ প্রধান। দ্বন্দ্ব মানে কিন্তু জোড়া, এবং বানানটাও তোমরা একটু দেখে রাখবা। দ্বন্দ্ব বানানটা যে দয় বয়ে, কিন্তু নয় দয়, এখানেও কিন্তু বয়ে ব আছে। দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া। তো দেখো তো, যদি বলে বাবা মা, বাবা মা, তাহলে কি হবে? যদি বলে যে বাবা মা কক্সবাজারে বেড়াতে গিয়েছেন, তাহলে কি বাবা গিয়েছেন নাকি মা গিয়েছেন? বাবাও গিয়েছেন, মাও গিয়েছেন। তাহলে কিন্তু দুই পদের প্রাধান্য। দেখো, আমরা কোনো ভাঙবো না, এখান দেখে বুঝে যাব, সমস্ত পদ দেখে। বাবা ও মা, উল্টা করে না, আমরা যেটা আসে পরীক্ষায় ওইটা দিয়ে সমাস নির্ণয় করব। কিন্তু তাহলে কি দেখো, বাবা ও মা দুজনেই গিয়েছেন। আর যদি বলি মশা মাছি, ধরো মশা মাছি, তা যদি বলা হয় যে উনি মশা মাছি তাড়াচ্ছেন, তাহলে উনি কি মশা তাড়াচ্ছেন না মাছি তাড়াচ্ছেন? তুমি অবশ্যই বলবা তিনি মশাও তাড়াচ্ছেন, মাছিও তাড়াচ্ছেন। তাহলে কি সমাস এটা? মশা মাছি। অবশ্যই দেখো, দ্বন্দ্ব সমাস। কেন? মশারও প্রাধান্য রয়েছে, মাছিরও প্রাধান্য রয়েছে। অর্থাৎ কি? উভয় পদ প্রধান, বাবারও প্রাধান্য রয়েছে, মারও, মানে দুজনকে বোঝাচ্ছে। তাহলে দুজনকে বোঝানো মানে উভয় পদকে বোঝানো। তাহলে উভয় পদ বোঝালেই সেটা আমরা দ্বন্দ্ব সমাস হিসেবে গণ্য করব। যদি বলি বাপ বেটা, বাপ বেটা, যদি বলি তারা বাপ বেটা এসেছেন, বা বাপ বেটা দাঁত খেতে এসেছেন, তাহলে বাপ এসেছে নাকি বেটা এসেছেন? বাপও এসেছেন, বেটাও এসেছেন। অবশ্যই এটা হবে। যদি বলি চা বিস্কুট খেতে দাও তাদের, তাহলে চা দিবা নাকি বিস্কুট দিবা? চা বিস্কুট খেতে দাও, তাহলে অবশ্যই তুমি চাও দেবা, বিস্কুটও দেবা। তাহলে চায়েরও প্রাধান্য রয়েছে, বিস্কুটেরও প্রাধান্য রয়েছে। অর্থাৎ দুই পদেরই প্রাধান্য রয়েছে। তাহলে উভয় পদ প্রধান হচ্ছে, অতএব এটা দ্বন্দ্ব সমাস। আশা করি বুঝতে পেরেছ, নো প্রবলেম। এখন আমরা যাব বহুব্রী সমাস, তৃতীয় কোনো পদকে বোঝাবে। তাহলে দেখো তো, যদি আমি বলি যে গায়ে হলুদ, ধরো গায়ে হলুদ, গায়ে হলুদ। আচ্ছা, গায়ে হলুদ বলতে কি বোঝায়? গাকে বোঝায় নাকি হলুদকে বোঝায়? অবশ্যই গাকেও বোঝায় না, হলুদকেও বোঝায় না, একটা অনুষ্ঠানকে বোঝায়। তাহলে অবশ্যই তৃতীয় কোনো প্রাধান্য পাচ্ছে, তৃতীয় কোনো অর্থ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ যখনই তৃতীয় পদ প্রধান হবে, অর্থাৎ এই দুই পদের কারোরই অর্থ প্রাধান্য পাবে না বা কাউকে প্রাধান্য দিবে না, তখনই হবে বহুব্রী। অর্থাৎ গাও বোঝাচ্ছে না, হলুদকে। আমরা যদি বলি যে মুখে ভাত, মুখে ভাত অনুষ্ঠান হয় অবশ্যই, মুখে ভাত, তাহলে মুখকে বোঝাচ্ছে নাকি ভাতকে বোঝাচ্ছে? অবশ্যই নয়। তাহলে মুখও নয়, ভাতও নয়, তাহলে কোনো পদেরই প্রাধান্য না। আর একটা অর্থ বোঝাচ্ছে, এটা একটা অনুষ্ঠান, একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। অতএব এটা কি? তৃতীয় পদ প্রধান। তাহলে কি পদ হবে? তাহলে দেখো, আমরা এই শব্দ দেখেই, আমরা সমস্ত পদ দেখেই বলে দিচ্ছি। তাহলে অবশ্যই বহুব্রী সমাস হবে। যদি বলি হাতে খড়ি, দেখো, যদি বলি হাতে খড়ি,
হাতে খড়ি, তাহলে হাতকেও বোঝাচ্ছে না, খড়িকেও বোঝাচ্ছে না, অর্থাৎ হাতে খড়ি অর্থাৎ একটা সিলেটের সাথে চক দিয়ে ধরো লেখালেখি করবে, এরকম একটা অনুষ্ঠান, সেটাকেই বলছে হাতে খড়ি। অর্থাৎ আবার আরেকটা উদাহরণ দেওয়া যায়, দেখো 80-20, 80-20, 80-20, 80 মানে কি দাঁত, দাঁত, এই দাঁত, আর 20 মানে 20 দাঁত, দাঁতে 20, অর্থাৎ 80কেও দাঁতকেও বোঝাচ্ছে না, 20কেও বোঝাচ্ছে না, জানো এই 80-20 মানে কিন্তু সাপ, সাপকে বোঝাচ্ছে, তাহলে তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে বা তৃতীয় কোনো পদকে বোঝাচ্ছে। তাহলে 80ও নয় 20ও নয়, 80-20 অর্থ হচ্ছে সাপ, মানে যার দাঁতে 20 থাকে ওকে বোঝাচ্ছে, সাপের দাঁতে 20, তাহলে ওই সাপকে বোঝাচ্ছে কিন্তু না, দাঁতকেও নয় 20কেও নয়, তাহলে অন্য কোনো তৃতীয় পদকে বোঝাচ্ছে। তাহলে কি হবে? অবশ্যই এটা বহুব্রীহি সমাস হবে। দেখো সমস্ত পদ দেখে হয়ে যাচ্ছে। অব্যয়ীভাব সমাস, পূর্বপদ প্রধান, দেখো পূর্বপদ প্রধান। তো আমরা যদি বলি যে উপজেলা, দেখো উপজেলা, আচ্ছা উপজেলা মানে কি জেলা? অবশ্যই জেলা না, তাহলে অবশ্যই পরপদের প্রাধান্য নেই। ক্ষুদ্র জেলা, অর্থাৎ জেলার অধীনে আমরা জানি একটা বড় স্থানকে আমরা বলি উপজেলা, তার অধীনে একটা ক্ষুদ্র স্থান থাকলে, অধীনে থাকলে তাকে আমরা উপজেলা বলি। তাহলে উপ মানে কি ক্ষুদ্র, তাহলে দেখো তো ক্ষুদ্র জেলা, এখানে ক্ষুদ্র প্রাধান্য পাচ্ছে, কিন্তু উপজেলা মানে কিন্তু জেলা নয়, ক্ষুদ্র জেলা, তাহলে কি ক্ষুদ্র প্রাধান্য পাচ্ছে এখানে, জেলা না হলে অবশ্যই ক্ষুদ্র জেলা। আচ্ছা আমরা যদি বলি যে হা ভাত, দেখো হা ভাত, হা মানে কিন্তু অভাব, মানে ভাতের অভাব, এখানে ভাতকে বোঝাচ্ছে না, দেখো অভাবকে বোঝাচ্ছে, ভাতের অভাবকে, এখানে অভাব হাইলাইটস হচ্ছে, তাহলে অবশ্যই পূর্বপদ প্রধান। তাহলে কি হবে? অব্যয়ীভাব হবে। যদি আরও আমরা বলি যে উপগ্রহ, দেখো তো উপগ্রহ, আরও ক্লিয়ার হয়ে নাও, উপগ্রহ মানে কিন্তু গ্রহ নয়, মানে গ্রহের সদৃশ, গ্রহের মতো, গ্রহ গোল গোল দেখতে তোমরা জানো, তাহলে গোল হলেই যে সে কী হবে গ্রহ হবে তা না, কিন্তু মানে গ্রহের মতো, গ্রহ নয়, মানে গ্রহের মতো দেখতে, তাকেই বলছে আমরা উপগ্রহ। তাহলে এই উপকথাটারই এখানে উপগ্রহের মতো, তাহলে উপকথার প্রাধান্য, গ্রহ বোঝাচ্ছে না, তাহলে অবশ্যই গ্রহের মতো বোঝাচ্ছে। তাহলে অবশ্যই দেখো এখানে পূর্বপদ প্রাধান্য পেয়েছে, অর্থাৎ এটা অব্যয়ীভাব সমাস। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখি আমাদের এই কনফিউশন দূর করবো। এবার খেয়াল করো তো, দ্বিগু সমাস আমি লিখেছি, পরপদের সাথে সংখ্যা থাকবে, আর তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি থাকবে, কর্মধারে বিভক্তি হবে না, আর পরপদে উপসর্গ থাকবে। আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটুখানি সময় দাও। দেখো দ্বিগু সমাস, অর্থাৎ আমরা যদি বলি চৌরাস্তা, দেখো চৌরাস্তা, চৌরাস্তা, এখানে কি রাস্তা বোঝাচ্ছে না চারকে বোঝাচ্ছে? এখানে কিন্তু চারটা রাস্তাকে বোঝাচ্ছে, চারটা রাস্তা, দেখো 1, 2, 3, 4, চারটা রাস্তা এক জায়গায় মিলে। আমি যদি বলি চৌ কলম, হবে কি? হবে না, মানে এখানে চৌ আছে কিন্তু কলম নাই শুধু, তাহলে কিন্তু আমরা চৌ কলম বলতে পারি না। রাস্তা মিলিত হলে আমরা চৌ রাস্তা বলি, চৌ কলম নো, চৌ আছে কিন্তু কলম দিলাম আর উল্টাপাল্টা হয়ে গেল। তাহলে এখানে রাস্তাকে হাইলাইটস করা হচ্ছে, পরপদ প্রধান। দেখো তো সংখ্যা আছে কি না, চৌ মানে 4, এই যে, তাহলে অবশ্যই এটা দ্বিগু সমাস। তাহলে পরপদ প্রধান হবে, তার সাথে সংখ্যা থাকবে, সংখ্যা থাকলে চোখ বুঝে দ্বিগু সমাস হবে। যদি বলি তে মাথা, দেখো তো তে মাথা মানে 3 মাথার সমাহার, 3 মাথা মিলিত হলে, এখানে মাথা কিন্তু, যদি বলি তে কলম, হবে না, তে কলম হবে 3 কলম এক জায়গায় মিলিত হলে, তাহলে মাথার সাথে, অর্থাৎ 3টা মাথা যখন, তখনই আমরা তে মাথা। যদি বলি সপ্তর্ষি, দেখো সপ্তর্ষি মানে সপ্তঋষি, এই সপ্ত মানে 7 আর ঋষি, তাহলে দেখো সপ্তর্ষি মানে সপ্ত ঋষির সমাহার। তাহলে কি হচ্ছে এখানে ঋষি হাইলাইটস হচ্ছে, 7টা ঋষি হলে কিন্তু সপ্ত রাস্তা বলা যাবে না, কিন্তু সপ্তর্ষি ঋষি হলে, তাহলে ঋষি হাইলাইটস হচ্ছে এখানে, এটাও পরপদ প্রধান। সপ্ত মানে সংখ্যা আছে, অতএব এটা দ্বিগু সমাস হবে। আশা করি বুঝতে পেরেছ, নো প্রবলেম। এবার আমরা এখানে দেখি, এখানে তৎপুরুষ সমাস, শ্বশুর বাড়ি, দেখো শ্বশুর বাড়ি, এই আচ্ছা আমরা কি শ্বশুরকে দেখাই বলি শ্বশুর বাড়ি, না শ্বশুরের বাড়ি দেখাই বলি এই দা শ্বশুর বাড়ি? তাহলে অবশ্যই বাড়ি দেখায় বলেই দা শ্বশুর বাড়ি, তাহলে কিন্তু অবশ্যই পরপদ প্রধান, বাড়ি প্রধান। আচ্ছা এবার এখানে যাই, আবার যদি বলি
যে চা বাগান, তাহলে চা দেখায় বলি নাকি চায়ের বাগান দেখায় বলি? আমি যদি একটা চায়ের গাছ থাকে তাহলে কি আমি বলবো যে ওই দা চা বাগান? কিন্তু একটা বাগান বলতে কি অনেক চায়ের সেখানে গাছ আছে, সেজন্য তাকে অনেক বিস্তর একটা ব্যাপার বোঝাচ্ছে, সেটাই কিন্তু বাগান। তাহলে এখানে বাগান হাইলাইটস না চা হাইলাইটস? অবশ্যই বাগান। তাহলে এটাও পরপদ প্রধান, অবশ্যই পরপদ প্রধান। হাত ঘড়ি, হাত দেখায় বলি যে হাত ঘড়ি, যেমন হাত ঘড়ি, যদি বলি হাত ঘড়ি তাহলে হাত দেখায় বলি হাত ঘড়ি, নাকি একটা ঘড়ি দেখায় বলি আমরা হাত ঘড়ি, এই যে হাত ঘড়ি? অবশ্যই আমরা কি বলি? ঘড়ি দেখায় বলি। তাহলে কি এটাও কিন্তু পরপদ প্রধান। এখন এটা একটু যায়, যেমন সিংহাসন, যদি বলি সিংহাসন, দেখো সিংহাসন, তাহলে সিংহ নাকি আসন? সিংহ বোঝাচ্ছে না আসনকে বোঝাচ্ছে? অবশ্যই কিন্তু সিংহকে বোঝাচ্ছে না, একটা আসনকে বোঝাচ্ছে, অর্থাৎ এটাও পরপদ প্রধান। যদি বলি নীলপদ্ম, নীলপদ্ম, এই যে নীলপদ্ম, তাহলে কি এখানে নীলকে বোঝাচ্ছে না পদ্মকে বোঝাচ্ছে? অবশ্যই পদ্মকে বোঝাচ্ছে। নীল দেখায় বলবে নাকি পদ্ম দেখায় বলবে? একটা পদ্ম দেখায় বললো, নীল পদ্ম, পদ্ম দেখায় বললো কিন্তু, তাহলে অবশ্যই পদ্ম। যদি বলে মহানবী, মহানবী, এই যে মহানবী, তাহলে মহা এখানে না নবী এখানে? বলো। অবশ্যই নবী কিন্তু এখানে হাইলাইট হচ্ছে, নবীকেই বলা হচ্ছে, কিন্তু এটা নবী বোঝাচ্ছে। তাহলে একটা বিষয় এবার খেয়াল করি, এই দুজনই পরপদ প্রধান, দারুণ ব্যাপার। এখন দেখো পূর্বপদে বিভক্তি, আমি যদি বলি চা বাগান, চায়ের বাগান বলতে পারি না, এর বিভক্তি আসছে। এখন সিংহাসনে, সিংহকে আসন, সিংহ দ্বারা আসন, কি কিছুই তো বোঝাচ্ছে না। এই সিংহের সাথে কিন্তু পূর্বপদে বিভক্তি যোগ করা যাচ্ছে না, অতএব এটা হবে কর্মধারায়। যখন পূর্ব দুজনেই পরপদ প্রধান হবে, পূর্বপদে বিভক্তি যোগ করা যাবে না, তখন হবে কর্মধারায়। আর যখন পূর্বপদে বিভক্তি করা যাবে, শ্বশুর বাড়ি কি শ্বশুরের বাড়ি, হাত ঘড়ি হাতের ঘড়ি, তাহলে কি এই বিভক্তি করা যাচ্ছে, বিভক্তি যোগ করা গেলে সেটা হবে তৎপুরুষ, এবং যদি বিভক্তি যোগ করা না যায় তাহলে হবে কর্মধারয়। এবার দেখি প্রাদি, আমি বলেছি এটাও কিন্তু পরপদ, কিন্তু উপসর্গ থাকবে। আমরা যদি বলি যে প্রবসন, প্রবসন, প্র মানে প্রকৃষ্ট, এখানে প্রকৃষ্ট বোঝাচ্ছে না, বসনকে বোঝাচ্ছে, বসনকে, প্রকৃষ্ট বসন, তাহলে বসন হাইলাইটস হচ্ছে, আর আছে কি উপসর্গ। ওকে, এটা কি প্রাদি সমাস, নো প্রবলেম। এবার দেখি তো, যদি বলে প্রভাত, প্রভাত, এই যে প্রভাত, প্রভাত মানে প্রকৃষ্ট রূপে, আর ভাত মানে আলোকিত, তাহলে প্রকৃষ্ট রূপে আলোকিত মানে খুব আলোকিত, তাহলে কি আলোকিতকে বোঝাচ্ছে নাকি প্রকৃষ্টকে? প্রকৃষ্টভাবে আলোকিত মানে আলোকে বোঝাচ্ছে, ভাত মানে কিন্তু আলো, তোমরা জানো। যদি বলি দেখো তো প্রগতি, এই যে প্রগতি যদি বলি তাহলে কি হলো? প্রগতি মানে প্র মানে প্রকৃষ্ট, আর গতি প্রকৃষ্ট গতি, তাহলে এখানে কি গতিকে বোঝাচ্ছে, তাহলে এখানে গতিকে বোঝাচ্ছে, তাহলে কি পরপদ প্রধান, এবং প্র আছে, দেখো উপসর্গ আছে, তাহলে প্রাদি সমাস। তাহলে আমরা বুঝে গেলাম আমাদের শেষ। এই তিনটি সমাস দ্বন্দ্ব, বহুব্রীহি এবং অব্যয়ী ভাব কোনো ব্যাপার না, কারণ এই তিনটি সমাসই তিন রকমের, একজন হচ্ছে উভয় পদ, একজন তৃতীয় পদ, একজন পূর্বপদ। কিন্তু এই চারটি সমাসের ক্ষেত্রে আমাদের একটু কনফিউজ হচ্ছে, দ্বিগু আর প্রাদিকে আলাদা করে দিই আমরা। দ্বিগুও পরপদ প্রধান, প্রাদিও পরপদ প্রধান, তবে দ্বিগুতে সংখ্যা থাকবে আর প্রাদিতে কি থাকবে? উপসর্গ থাকবে, বাস দুজন খেল খতম। আর কি থাকলো? তৎপুরুষ এবং কর্মধারয়। তো তৎপুরুষ এবং কর্মধারয়ের বেলায় এরকম যে তৎপুরুষে ওটাও পরপদ প্রধান এবং কর্মধারয় ওটাও পরপদ প্রধান, কিন্তু তৎপুরুষের সঙ্গে কি বিভক্তি যোগ করা যাবে, আর কর্মধারায় বিভক্তি যোগ করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।